3টি সহ 4 শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। মানুষ চেয়েছে বলে জুলাই অভ্যুত্থান, মন্তব্য প্রধানমন্ত্রীর, জনকল্যাণ নিশ্চিতের আশ্বাস। জুলাই মুছতে চাইলে পতিত ফ্যাসিস্টদের মতো পরিণতি, জামায়াত আমির, সংবিধান সংশোধনের সংস্কার স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে পলাতক হাসিনার অনুষ্ঠানে সরকার জড়িত নয় বললেন রণধীর জয়সওয়াল। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে নিয়ে যাব পুরো খবরে। এদিকে গত রাতে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের পর পাল্টাপাল্টি মিছিল সমাবেশে আজও উত্তপ্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকা। বিকেল থেকে রাত 9টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগত দিয়ে তাদের উপর হামলা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য ছাত্র শিবিরকে দায়ী করে। অপরদিকে বিকেল 5টার পর ইসলামী ছাত্র শিবির নগরীর লালবাগ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাপলা চত্বরে যায়। সেখানে মহানগর জামায়াত অফিসের সামনে তারা একটি সমাবেশ করে। শিবির তাদের সমাবেশ থেকে গতকাল রাতের ঘটনার জন্য ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ করে। দুটি ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থানের কারণে রংপুর নগরীতে দেখা দিয়েছে আতঙ্ক। এর আগে সোমবার রাতে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকা 144 ধারা প্রত্যাহার করা হয়েছে, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমরা কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেব না, এটা বাবা জিরো টলারেন্স আমরা। এবং ছাত্র শিবির ছাত্রদল দুই পক্ষে এক হচ্ছে, কারণ এই বিশ্ববিদ্যালয়ে লেজের প্রতি ছাত্র রাজনীতি নিষিদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই ও গণঅভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এর কৃতিত্ব জনগণের। তিনি বলেন, জনগণ চেয়েছে বলেই ৭১-এর স্বাধীনতা ও ২৪-এ গণঅভ্যুত্থান হয়েছে। কথা বলেন চলমান গ্যাস ও জ্বালানির সংকট নিয়েও। জনগণ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনে ক্ষতিগ্রস্ত জ্বালানি খাত ঠিক করতে সময় লাগবে। অজুহাত দিয়ে সরকার সংকট এড়াতে চায় না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ, এমন শিরোনামে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে এই আলোচনা অনুষ্ঠান। বিএনপির সাথে বিগত সময়ে রাজপথে থাকা মিত্র দলগুলোর প্রতিনিধিরাও অংশ নেন আলোচনায়। তার থেকে যদ্দূর পারে তা করেছে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 1971 সালে দেশের মানুষ চেয়েছিল বলেই স্বাধীনতা অর্জিত হয়েছে, তেমনি বিগত 17 বছরে জনগণ চেয়েছে বলেই অভ্যুত্থান এসেছে। আমরা বিগত 17 বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। আমাদের সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যাইনি। এবং বিএনপি সহ এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে ছিলেন বলেই বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে যে যে স্বৈরাচার ছিল সে প্রকৃত একটি ফ্যাসিবাদী স্বৈরাচার ছিল। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। সাম্প্রতিক গ্যাস সংকট ও জ্বালানির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সরকার চেষ্টা করছে বিগত ফ্যাসিবাদ সরকারের তৈরি করা সমস্যা সমাধানের। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যা সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, উপায়টি বের করার চেষ্টা করছি। যে আমাদেরকে দেখানো হয়েছে কুইক রেটাল বা এটা সেটা অনেক কিছু করে আমাদেরকে দেখানো হয়েছে একটা অবস্থা তৈরি করা হয়েছে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে অবস্থা কোনো কিছুই ঠিক নেই। যদি ঠিক থাকতো তাহলে বর্তমানে আমাদেরকে এই সমস্যা পোহাতে হতো না। তারেক রহমান বলেন, এমন কাজ তার সরকার করতে চায় যার ফল পাবে জনগণ। শিক্ষা, স্বাস্থ্য,
কর্মসংস্থান, প্রযুক্তি সহ সব খাতে বিগত সময়ের সমস্যা সমাধানের পাশাপাশি সরকার চেষ্টা করছে উন্নয়নেরও। কাজে এইভাবে আমরা পরিকল্পনাগুলোকে গ্রহণ করছি যে কিভাবে আমরা দেশের অর্থনীতির গতি বৃদ্ধি করতে পারবো, কিভাবে আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, সেটি দেশেই হোক সেটি বিদেশি হোক, বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। বিএনপি তার ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের 31 দফা নিয়ে এগিয়ে চলেছে জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল সকালে উদ্বোধন করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 5 অগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকাল 9টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরের উদ্বোধন করবেন। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এদিন শুধুমাত্র আমন্ত্রিত অতিথি ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা সেখানে প্রবেশাধিকার পাবেন। আর পরদিন বৃহস্পতিবার থেকে জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। জাদুঘর পরিদর্শনের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 50 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা। 24শে জুলাই গণঅভ্যুত্থানে দেশজুড়ে যখন বিক্ষোভের দাবানল ছড়িয়ে পড়েছে, তখন ক্ষমতা টিকিয়ে রাখতে সর্বশক্তি নিয়োগ করে তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। কোটা বিরোধী ছাত্র আন্দোলন রূপ নেয় শেখ হাসিনার পতনের 1 দফা আন্দোলনে। 4 অগস্ট রাতেই আন্দোলনের মোড় ঘুরে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ভিডিও বার্তায়। মার্চ টু ঢাকায় এগিয়ে এনে করা হয় 5 অগস্ট। গণঅভ্যুত্থানের 2 বছর পর সেসব দিনের কিছু স্মৃতি তুলে ধরছেন নাজিবুর রহমান। দিনব্যাপী চলা রক্তাক্ত সংঘর্ষ আর মুক্তিকামী জনতার ঢল দেখেই রাতেই সিদ্ধান্ত আসে মার্চ টু ঢাকা হবে 5 আগস্ট। স্বৈরাচারের মসনদ দখলের ডাকে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে আওয়ামী লীগ ও তার সহযোগীরা। 1 দফা আন্দোলনের গতিপথ নির্ধারিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদের সেই চূড়ান্ত বিজয়ের ডাকে। 5 অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির বেশিরভাগ নেতাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায় গণভবন অভিমুখে যাত্রার সিদ্ধান্ত একদিন এগিয়ে আনা যে সহজ ছিল না, তা মনে করিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। সিদ্ধান্ত নেয়া না নেয়া নিয়ে অনেকবার চিন্তা করতে হয়েছে যে আসলে রেসপন্সটা পাওয়া যাবে কিনা, কারণ একটা কর্মসূচি দিয়ে চূড়ান্ত কর্মসূচি দিয়ে রেসপন্স না পেলে তাহলে এটা ফেল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এগিয়ে নিয়ে আসার ব্যাপারে সেভাবে তাদের সাথে ডিসকাস করার সুযোগ হয়নি। আমি বললাম যে নাহিদ ভাই, আমি তো লং মার্চ মানে একদিন এগিয়ে নিয়ে আসছি। উনি বললেন ঠিক আছে, বাট সিদ্ধান্ত নেওয়ার আগে যোগাযোগ করার মতো সিচুয়েশন হয়নি। আর তখন তো পরিস্থিতি এরকমই ছিল যে আমরা সবার সাথে বসে বা সবার সাথে অনলাইনে মিটিং করে সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কারণ ওই যোগাযোগটা অতটা ইজি ছিল না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন মার্চ টু ঢাকা কর্মসূচি এগিয়ে আনার সিদ্ধান্তই বিজয়ের পথ মসৃণ করেছিল। যত বেশি প্রোগ্রাম দেবে তত বেশি এটা টেম্পোটা আস্তে 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 লো থেকে হাই উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব, এবং সেটাই হয়েছে আর কি। তখন এছাড়া তাদের হাতে কোনো বিকল্প ছিল না যে এই আন্দোলনের এই টেম্পোটাকে, অর্থাৎ এই টেম্পারেচারটাকে বাড়ানো, এবং বাড়াইতে হলে ক্রমাগত কর্মসূচি দিতেই হবে। এক্স্যাক্টলি তারা সেটা কি হয়েছে। সময়কার যদি সার্বিক পরিস্থিতি বিবেচনা নেই, সেই ক্ষেত্রে হচ্ছে কৌশলগত একটা পরিবর্তন, যাতে ওই প্রস্তুতিটার একটা ব্যাঘাত ঘটে এবং মানুষ সহজেই কিন্তু ঢাকা শহরে আসতে পারে। কারণ 6 তারিখ মানে যেহেতু একটা পূর্ব ঘোষিত, যার ফলে ঢাকার যে মেন এন্ট্রেন্সগুলো সেগুলো বন্ধ করার সেরকম একটা প্রস্তুতি 6 তারিখের জন্য, কিন্তু সেটা কিন্তু 5 তারিখের জন্য প্রস্তুতিটা ছিল না। অল অন এ সাডেন এই ঘোষণার মধ্যে দিয়ে একটা সারপ্রাইজ এলিমেন্ট এই গণঅভ্যুত্থানের, এবং এটা খুবই মানে ওই মুহূর্তে খুবই একটা
মানে কৌশলগতভাবে খুবই ফলপ্রসূ একটা সিদ্ধান্ত ছিল। পূর্ব ঘোষিত লং মার্চে লাখ লাখ মুক্তিকামী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এক পর্যায়ে 5 আগস্ট দুপুরেই ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না করে জুলাই মুছে দেওয়ার চেষ্টা হলে বর্তমান সরকারের অবস্থা অতীতের ফ্যাসিস্টদের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবির আয়োজিত ডকিউ ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই জাগরণ ডকু ফিল্ম প্রতিযোগিতা ও প্রদর্শনী বিশেষভাবে তুলে ধরা হয় ফ্যাসিবাদী আমলে নানা নির্যাতন ও অভ্যুত্থানের স্মৃতি। অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান, মিয়া গোলাম পরোয়া সহ জামায়াত ইসলামের শীর্ষ নেতারা। অভ্যুত্থানের নানা অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা জানান, বৈষম্য বিলোপের যে আকাঙ্ক্ষা জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তা পূরণ করতে হবে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টের মতো পরিণতি ভোগ করতে হবে। খুনি এবং জুলুমবাজদের বিচার না হয় তাইলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। এক ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসো। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এর আগে সকালে রাজধানী সিডাবে আইআরডি আয়োজিত আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব নামক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, দেশের স্বার্থে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত তার দল। আমরা এখানে কোনো ক্ষান্ত দেব না, কোনো কম্প্রোমাইজ করব না। ইয়েস, দেশের বৃহত্তর স্বার্থে যে কোনো সময় দেশের স্বার্থে যে কোনো বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি। কি হচ্ছে এগুলো? তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। একটি পক্ষ জুলাইয়ের ইতিহাস বিকৃতি করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বাংলাদেশকে এই পর্যায়ে সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই সনদ 2025-কে সামনে রেখে সরকার সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাবে, কোনো রাজনৈতিক মত চাপিয়ে দেয়া হবে না। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী। তারা বলেন, রাজনীতিক, আইনজীবী, সাংবাদিক ও ছাত্র সমাজ সহ সকল অংশীজনদের মতামত নেওয়া হবে। বিরোধী দল অংশ না নিলেও নেওয়া হবে তাদের মতামত। হাসান মাহমুদের আরও একটি রিপোর্ট। সংবিধান সংশোধনের লক্ষ্যে গত 13 জুলাই গঠিত হয়েছিল 12 সদস্যের বিশেষ কমিটি, যাতে বিরোধিতা করেছিল বিরোধী দল। সভাপতির নেতৃত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয় কমিটির প্রথম বৈঠক। বৈঠকে জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সম্পর্কিত মৌলিক সংস্কার প্রস্তাবগুলোর কি হবে, কমিটি কিভাবে কাজ করবে, কতদিন করবে, কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে, সে বিষয়ে কিছু কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে জানানো হয়, জুলাই চেতনাকে ধারণ করেই সংবিধান সংশোধন করা হবে, কোনো রাজনৈতিক মত চাপিয়ে দেওয়া হবে না। আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি, তাহলে আমরা কোনটা মানব? আমরা এর আগে উত্তর দিলাম, ওইটার উত্তরও জুলাই সনদেই দেওয়া আছে। জুলাই সনদ একটা ডকুমেন্ট, ওই ডকুমেন্টের হারমোনিয়াস ইন্টারপ্রিটেশনটা ওখানেই বলে দেওয়া আছে। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না। জুলাই জাতীয় সনদের 48টি সুপারিশের যেগুলোতে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল, সেটি সেভাবেই পর্যালোচনা করা হবে জানিয়ে কমিটির সভাপতি জানান, বিরোধী দলের মতামত নেওয়া হবে। বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল, সেই নামগুলো আমরা এখনো পাইনি। নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার পরিকল্পনার কথাও জানান কমিটির সভাপতি। আমরা বিচারপতিদের সাথে আলোচনা করব, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাথে আলোচনা করব। এইভাবে
আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। জুলাই সনদকে সামনে রেখে তা বাস্তবায়নে সংসদে একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসা হবে বলেও জানানো হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্রদলকে যারা হুঙ্কার দিতে চায় তাদের বিরুদ্ধে ছাত্রদল সজাগ বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রদল আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের অবদান শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে একথা বলেন তিনি। খুনি হাসিনার ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, তারপরও কখনো গুপ্ত হয়নি, তারপরও কখনো আপোষ করেনি। সেই ছাত্র দলকে যারা হুঙ্কার দিতে চায়, যারা চোখ রাঙিয়ে কথা বলে, তাদেরকে আজকের দিনটি মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মনে রাখবেন, আমরা ক্যাম্পাসেও থাকবো, আমরা রাজপথেও থাকবো। শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তার ফাঁসির রায় কার্যকর করা হবে, এতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, আইন অনুযায়ী আপিল করার সুযোগ নেই শেখ হাসিনার। 1 বছরের মধ্যে মানবতা বিরোধী সব মামলা শেষ করার কথাও জানিয়েছেন তিনি। নাজিবুর রহমানের আরও একটি রিপোর্ট। জুলাই অভ্যুত্থান ও শেখ হাসিনার বিচার সহ নানা ইস্যুতে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পলাতক শেখ হাসিনা যে প্রক্রিয়াটি দেশে ফিরুক, তার রায় কার্যকর করা হবে বলে জানান তিনি। মৃত্যুদণ্ডের রায়ের বিপক্ষে আপিল করার সুযোগ থাকছে কিনা তাও পরিষ্কার করেন তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি যদি দেশে আসে, তাহলে ওই রায়টা তো কার্যকর হবে, আইন অনুযায়ী রায়টা কার্যকর হবে। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আমাদের দেশে কেউ বেল পেয়েছেন নজির নাই। উনি যদি আপিল করার সুযোগ আইন অনুযায়ী থাকে, আর যদি উনি আপিল করেন, তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষ হবে। আর আপিল যদি তার করার এখতিয়ার না থাকে বা আপিল করার যদি আইনগত সুযোগ না থাকে, তাহলে যাভাবে নিষ্পত্তি হয় সেভাবে হবে। এ সময় তিনি জানান, পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা সময় সাপেক্ষ, তাই দণ্ডপ্রাপ্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করছে প্রসিকিউশন। মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো আগামী 1 বছরের মধ্যে তদন্ত ও বিচার কাজ শেষ করার লক্ষ্যের কথাও জানান আমিনুল ইসলাম। অর্থনৈতিক যে জরিমানাটা আছে, সেই প্রক্রিয়াটা আমরা, যাদের বিচার হয়ে গেছে, সেই প্রক্রিয়াটা আমরা কিছুদিনের মধ্যে শুরু করব আশা করছি। যে যাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ আছে, অথবা যে অন্যান্য যে অনেক 1 লাখ টাকা জরিমানা, 2 লক্ষ টাকা জরিমানা, বা এই যে ফাইনগুলো আছে বা সম্পত্তি কনফিসকেশনের যে আদেশগুলো আছে, সেইগুলো কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়, আসামি পলাতক থাকা সত্ত্বেও ওইটা করা যাবে। এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। এদিকে গুম ও ক্রসফায়ারের 2 মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাইদকে 10 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার বক্তব্য বা এ সংক্রান্ত সংবাদ প্রকাশ ও প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা আছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, যারা এমনটি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের যারা করেছেন তাদের ব্যাপারে। আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। দুর্নীতি অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4 প্রকৌশলীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই 4 কর্মকর্তা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংযুক্ত যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, সংস্থাটির সাবেক এবং বর্তমানে বরিশাল সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহানুদ্দিন, চট্টগ্রাম সিটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহিনুল ইসলাম চৌধুরী এবং নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা। স্থানীয় সরকার
বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রবিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের বিশেষ ও ইমিগ্রেশন শাখা এবং পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। কুমিল্লায় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। রোববার হাইকোর্টের একটি বেঞ্চ হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন। গত 22 এপ্রিল কেরানীগঞ্জ থেকে হাফিজুরকে গ্রেফতার করে পিবিআই। পরদিন 7 দিনের রিমান্ড আবেদন করা হলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায় হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর পর এই সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ গোলাম নাফিজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। সকালে রাজধানীর উত্তরার দক্ষিণ খান মধুবাগ গণকবরস্থানে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খান, শহীদ পরিবারের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় শহীদ গোলাম নাফিজের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিতরা। মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সমান কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের জুলাই শহীদদের জন্য আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। এতে জানানো হয়, মাদ্রাসার শিক্ষার গুণগত মান ও কর্মমুখিতা বাড়াতে চলতি মাসেই ইউজিসির উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর খান বলেন, আধুনিক ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করে মাদ্রাসা শিক্ষার্থীদের যুগোপযোগী মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছে বিশ্ববিদ্যালয়। দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক করতে উদ্যোগ নিয়েছে বিটিএমএ ও বিজিএমইএ। দুপুরে গুলশান ক্লাবে বাংলাদেশ আন্তর্জাতিক টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন নামে একটি আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের জন্য দুই সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, $100 বিলিয়ন রপ্তানি লক্ষ্য অর্জনে টেক্সটাইল ও আরএমজি খাতকে একসঙ্গে এগোতে হবে। দুই সংগঠন যৌথভাবে খাতের সমস্যাগুলোর সমাধানে কাজ করবে। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বিটমা আন্তর্জাতিক প্রদর্শনী টেক্সটাইল শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে। প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগের মাধ্যমে উদ্যোগ দেশের রপ্তানি লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে বলেও জানানো হয়। অস্ট্রেলিয়ান পেসারদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। লুজ বল পেলেও শট খেলায় হবে সাবধানী। প্রয়োজনে বল ছেড়ে খেলতে হবে। অস্ট্রেলিয়ার টেস্ট খেলতে যাওয়া ব্যাটারদের জন্য এমনটাই পরামর্শ দিয়েছেন সাবেক ওপেনার হান্নান সরকার। অজিদের মাটিতে ম্যাচটি শেষ দিন পর্যন্ত টেনে নেওয়াটাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বলে মনে করেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। 2003 সালে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ব্যাট হাতে দলের সেরা পারফর্মার ছিলেন তৎকালীন তরুণ ওপেনার হান্নান সরকার। ডারউইন টেস্টে ম্যাকগ্রা গিলস্পিদের সামনে দাঁড়াতে না পারলেও পরের টেস্টে 2 ইনিংসেই 50 তুলে নিয়েছিলেন হান্নান। বর্তমানে কোচিং ক্যারিয়ারে যুক্ত থাকা এই সাবেক ওপেনার জানালেন সেখানে তার অভিজ্ঞতার কথা। আমি ওখানে যে 250 করেছিলাম, আমি যদি আপনি বোলিং আমার রানের অ্যানালাইসিস করেন, সেখানে দেখবেন আমি ম্যাক্সিমাম রান করেছিলাম স্পিনের এগেনস্টে। পেস বলের এগেনস্টে আমি খুব বেশি রান করিনি, কারণ আসলে শর্টস খেলাটা খুব চ্যালেঞ্জিং ছিল। সো এক্ষেত্রেও কিন্তু হয়তো পেস বলার একসাথে থেকে কন্টিনিউ করবেই, শর্টস খেলায় কিছু বল আসবে, বাট শুরুতে আমার মনে হয় যে বল ছাড়ার অভ্যাসটা যার ভালো, সেইখানে সার্ভাইভ করার কাজটা খুব সহজ হবে। তবে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে বড় ভূমিকা রাখতে হবে বোলারদেরই। শুরুতে উইকেট নিতে না পারলে ম্যাচটা কঠিন করে তুলতে পারে অজিরা। নাহিদ রানাকে নিয়ে আক্ষেপ থাকলেও বাকি পেসারদের নিয়ে আশাবাদী হান্নান। তবে স্পিনারদের কাছেও প্রত্যাশা রাখছেন সাবেক এই ওপেনার। আর্লি উইকেট না নিলে কিন্তু অস্ট্রেলিয়ার রানটা আটকানো কঠিন হয়ে যাবে। সেই জায়গা থেকে পেস বোলারদের লিড দিতে হবে। এই জন্যই বারবার আলোচনায় অস্ট্রেলিয়ার ব্যাটিং এগেনস্টে আমাদের পেস বোলারদের আলোচনা চলে আসছে। খুব বেশি টার্নিং উইকেট হয়তো বা হবে না, যেটা আমরা ট্রেডিশনালি চিন্তা করি, সেরকম না হলেও তবে তাদেরও লায়ন আছে, সেটাও মাথায় রাখতে হবে। সো সেই জায়গা থেকে স্পিনাররাও এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে এই টেস্টে। এদিকে ডারউইনের পুরো দল নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ। 5 আগস্ট পর্যন্ত টানা অনুশীলনের পর 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 টেস্টের প্রথম ম্যাচে 13 আগস্ট মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হওয়ায় শরফুদ্দৌলা ইবনে সৈকতের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। এক বিজ্ঞপ্তিতে সৈকতকে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে বোর্ড। এদিকে এই আম্পায়ারকে অসম্মানিত করার সুযোগ নেই বলে জানিয়েছেন বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু। বাংলাদেশ গত ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে যেটা হলো টি20 ওয়ার্ল্ড কাপ, সেটা বাংলাদেশ বয়কট করেছিল, কিন্তু সৈকত কিন্তু ঠিকই গিয়েছিল, যেহেতু সে আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার। সুতরাং এটাতে হতাশ হওয়ার কিছু নাই। আইসিসির যেমন এখন আইসিসিতে যাওয়া একটা গর্বের বিষয়, এবং এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। বাংলাদেশের হাতে গোনা একজন দুজন গিয়েছে। আর আমরা আরেকটি জিনিস বলতে চাই যে সে যদি কোনো কারণে আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার না থাকে, অটোমেটিক ফার্স্ট চয়েস ইজ সৈকত। সৈকত আমাদের সাথে ছিল, থাকবেও ভবিষ্যতে। সুতরাং এটার হতাশ হওয়ার কিছু নেই, এটা অত্যন্ত একটি স্বাভাবিক প্রক্রিয়া। ভবিষ্যতে জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। ফর দ্য লাভ অফ ক্রিকেট পডকাস্টে স্টোকস বলেন, খেলোয়াড়ি জীবন শেষ হবার আগে তিনি লেভেল 3 কোচিং কোর্স সম্পন্ন করেছেন, যাতে অবসরের পরে কোচিংয়ে যুক্ত হতে পারেন। স্টোকসের ভাষায়, ইংল্যান্ড জাতীয় দলের কোচ হবার সুযোগ পেলে সেটি হবে তার জন্য বড় অর্জন। একই সাক্ষাৎকারে তিনি হ্যারি ব্রুককে টেস্ট অধিনায়ক না করায় বিস্ময় প্রকাশ করেন এবং জো রুটকে আবারও অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগের কথাও জানিয়েছেন। 2022 সাল থেকে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব দেয়া স্টোকস গত জুনে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এরই সাথে খবর শেষ করছি, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঢাকায় 3টি সহ 4 শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক। মানুষ চেয়েছে বলেই জুলাই অভ্যুত্থান, মন্তব্য প্রধানমন্ত্রীর, জনকল্যাণ নিশ্চিতের আশ্বাস। জুলাই মুছতে চাইলে পতিত ফ্যাসিস্টদের মতো পরিণতি, জামায়াত আমির, সংবিধান সংশোধনী সংস্কার স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে পলাতক হাসিনার অনুষ্ঠানে সরকার জড়িত নয় বললেন রণধীর জয়সওয়াল। এ ছিল এনটিভি রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টা মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।